আপনারা তো মনে থাকবে কি বলছে বাংলায় আগের পর্বে, মানে আজকের ঠিক আগের পর্বে গত সপ্তাহে আমরা ভীষণ একটি গুরুত্বপূর্ণ তথ্য মেসেজ এই সমাজের জন্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনাদের মনে থাকবে যে আমাদের এই সমাজে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত এই তিনটি শ্রেণী আছে। ম্যাক্সিমাম অধিকাংশ মানুষ, আপনি আমি আমরা প্রত্যেকে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীতেই বিলং পড়ি। সেই মধ্যবিত্ত শ্রেণী বলতে কি বুঝি, মধ্যবিত্ত শ্রেণীর ব্র্যাকেট, ইনকাম ব্র্যাকেট কত হলে আমরা নিজেকে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বলতে পারবো, এইসব নিয়েই আমরা প্রথম পর্ব করেছিলাম। আজ তার দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রেজলিউশন কি, মানে সলিউশন কি, মধ্যবিত্তর ভবিষ্যৎ কি। শুরু করি, চলুন। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। কি বলছে বাংলার আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। কি বলছে বাংলা, আপনারা জানেন কি বলছে বাংলা, আপনাদের অনুষ্ঠান, জনতার অনুষ্ঠান, বাংলার মানুষের অনুষ্ঠান। কি বলছে বাংলায় প্রতি সপ্তাহে আমরা যখন আপনাদের সামনে অনুষ্ঠান নিয়ে আসি, যে জ্বলন্ত টপিক, সামাজিক টপিক, যা আমার আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই টপিকে কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে এসে আলোচনা করি, আপনাদের মতামত নিই এবং আপনাদেরকে আপডেট করি, জানাই যে এই সমাজে সেই টপিকের এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় আপনাদের মতামত দাঁড়িয়ে আছে, কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা আসল, কোনটা নকল, সবটাই আমরা আপনাদের সামনে তুলে ধরি। ভোট এলেই নেতা নেত্রীরা, সব দলের নেতা নেত্রীরা যে আপনাদের এত প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়, আপনাদের এত উন্নতির কথা বলে, দিল্লি থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেন গত 5 বছরে জিডিপি বেড়েছে, মানে দেশ অর্থনীতিতে 5 নম্বরে এসেছে। ভাবুন, এটা কি বাস্তব? সত্যি কি এটা বাস্তব? না, আসল বাস্তবটা কি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আসল বাস্তবটা হলো এটাই, দেশের অর্থনীতিও নিচে নেমেছে, কমছে জিডিপি, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, আপনি বলুন, এটা প্রশ্ন আপনাদের সামনে আমি রাখতে চাই, আপনি বলুন, আমার আপনার সাধারণ মানুষের আয় ঠিক কতটা বেড়েছে? আয় মানে ইনকাম, ঠিক কতটা বেড়েছে? গত কয়েক বছরে আমার আপনার জীবনে কি পরিবর্তন হয়েছে? ইতিমধ্যেই মধ্যবিত্ত ব্র্যাকেট বলতে কি বোঝায় আগের পর্বে আমরা আপনাদের সামনে দেখিয়েছি। কি বলছে বাংলার আজকের পর্বে, যেরকমটা বললাম, আমরা তুলে ধরবো কেন আপনাদের আয় কমছে, মানে আপনি আম জনতা, বাংলার মানুষের আয় কমছে, আর কেনই বা বাড়ছে ব্যয়, মানে এক্সপেন্সেস। একটি তথ্য আমরা আপনাদের সামনে প্রথমেই তুলে ধরতে চাই। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে গত কয়েক বছরে আমাদের আয় তো বাড়েইনি, উল্টে কমেছে। ঠিক শুনছেন, আয় বাড়েনি, ইদার স্ট্যাটিক থেকেছে, মানে এক থেকেছে, অথবা উল্টে কমেছে। অন্যদিকে আমার আপনার ব্যয় কিন্তু একেবারেই কমেনি, উল্টে দিন দিন বাড়ছে, মানে এক্সপেন্সেস দিন দিন বাড়ছে। এবার একটা প্রশ্ন, আপনারা বলুন, আপনি বলুন, আপনার আয় গত 5 বছরে কি বেড়েছে? গত 5 বছর বেড়েছে কি, নাকি আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি বেড়ে গেছে? একবার ভেবে বলুন তো, গত 5 বছরে আপনার মাসিক খরচ বাড়েনি? আপনার ছেলে, আপনার মেয়ের স্কুলের ফি, রান্নার গ্যাসের খরচ, ইলেকট্রিক বিল বাড়েনি? একবার ভেবে বলুন তো। আমি জানি আপনার উত্তর কি হবে। আসল বাস্তবটা কি বলুন তো? আসল বাস্তবটা হলো সব কিছুতেই গত 5 বছরের আপনার খরচ লাফিয়ে লাফিয়ে বেড়েছে, লাফিয়ে লাফিয়ে বেড়েছে। কিন্তু এই খরচ বেড়ে যাওয়ার সাথে সাথে আপনার আয় কি বেড়েছে? আরে আয় বাড়লেই তো খরচ বাড়বে, তাহলেই তো ব্যালেন্স থাকবে, তা তো হয়নি।
সত্যিটা কি? সত্যিটা হলো গত 5 বছরে যে হারে আপনার খরচ বেড়েছে সে হারে আপনার আয় কিন্তু বাড়েনি, দাবি করছে আমি নই, বিভিন্ন রিপোর্ট। বেকারত্ব মানে আনএমপ্লয়মেন্ট এ রাজ্যে সহ গোটা দেশের যুব সমাজের কাছে সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সত্যি তো। আপনারা ভাবছেন কেন এই কথা? আমি বলছি কেন বলছি, এবার বলি। তথ্য বলছে এ রাজ্যের বেকারত্বের হার 2.8%, মানে 2.8%। কিন্তু শুধুমাত্র যুবকদের বেকারত্বের হার 9%, 9%। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কি কঠিন পরিস্থিতিতে রয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মানে আগামী প্রজন্ম। এই পরিস্থিতি শুধু এ রাজ্যের নয়, এর চেয়েও খারাপ অবস্থা পরিস্থিতি গোটা দেশে। ঠিক শুনেছেন, গোটা দেশ। জনসভা থেকে কেন্দ্রীয় নেতা নেত্রীরা যে দাবি করেন 5 কোটি চাকরি হয়েছে, 10 কোটি চাকরি হয়েছে, মানে উদাহরণ বলছি, এবার তার বাস্তবটা তুলে ধরবো আপনাদেরই সামনে। তথ্য বলছে কি বলছে, 2024-এ ভারতে বেকারত্বের হার প্রায় 6-8% কাছাকাছি। ঠিক শুনেছেন, 6-8%। বিজেপি নেতা নেত্রীরা এ রাজ্যের মানুষকে যে উত্তরপ্রদেশের রাম রাজ্যের কথা বলেন, সেই উত্তরপ্রদেশের যুবকদের বেকারত্বের হার 9.8%, মানে এ রাজ্যের চেয়েও বেশি। সিপিআইএম শাসিত কেরালা যুব সমাজের বেকারত্বের হার কত জানেন? 29.9, 29.9%। না, এ কথা আমি বলছি না, বলছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ার ইকোনমি দেওয়া তথ্য। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন গোটা দেশের যুব সমাজের বেকারত্বের সমস্যা কত বড় চ্যালেঞ্জ আমার আপনার কাছে। আর এই বেকারত্ব দেশের মানুষের মাথা পিছু আয় কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ। ঠিক বললাম তো? এবার ধরুন, যদি আপনি ভাবেন বেকারত্ব সাধারণ মানুষের মাথা পিছু আয় কমে যাওয়ার একমাত্র কারণ কি, তা কিন্তু একবারেই ঠিক নয়। আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা এই মুহূর্তে চাকরি করছেন, অনেকেই আছেন, আমি আপনি অনেকেই। কিন্তু আপনি ভেবে বলুন তো, আপনার খরচ বেড়ে যাওয়ার সাথে সাথে আপনার আয় মানে বেতন কি একই হারে বাড়ছে? মানে অ্যাপ্রেজাল হওয়ার পর স্যালারি কি বাড়ছে? যদি আপনার বেতন বৃদ্ধি বাজারের মূল্য বৃদ্ধির চেয়ে কম হয়, এর অর্থ কি জানেন? এর অর্থ আসলে আপনাদের আয় কমছে। ঠিক শুনেছেন, আয় কমছে। এবার চলুন আপনাদের সহজ করে বলি। ধরুন এই বছর আপনার বেতন বাড়ল 6%, মানে উদাহরণ দিচ্ছি, ভাববেন না, সত্যি বলছি। আপনার বেতন যদি 100 টাকা থেকে বেড়ে 106 টাকা হয়, মানে 6% বাড়লো। কিন্তু যদি বাজারের মূল্যবৃদ্ধি 8% হয়, মানে আপনার সংসার খরচ 100 টাকা থেকে বেড়ে 108 টাকা হয়, আর আপনার ছেলে মেয়ে স্কুলের ফিও 100 টাকা থেকে বেড়ে 108 টাকা হয়, আপনার ইলেকট্রিক বিল 100 টাকা থেকে বেড়ে 108 টাকা হয়, তাহলে এর মানে কি হয়? এর মানে আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে খারাপ হলো। এভাবে ব্যয় বাড়তে বাড়তে কি আপনি বর্তমানে মধ্যবিত্ত শ্রেণী, তাই তো? আমি আপনি মধ্যবিত্ত শ্রেণী, তাহলে মধ্যবিত্ত শ্রেণী থেকে কি দরিদ্র সীমায় পৌঁছে গেলাম? ভাবুন একবার। এই পরিস্থিতি শুধু এ রাজ্যে নয়, মানে আমাদের রাজ্যে নয়, একই ছবি কিন্তু আমাদের এই গোটা দেশে। একটি রিপোর্ট বলছে গত 5 বছরে দেশের 77% মানুষের বেতনই বৃদ্ধি হয়নি। 77% মানুষের বেতন মানে স্যালারি বাড়েনি। এবার তাহলে আপনারা বুঝতে পারছেন কেন সংসার চালাতে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে আমার আপনার। বুঝতে পারছেন? একটু আগেই আপনাদের বললাম
আপনার আয় বাড়ছে না, কিন্তু প্রতিদিন বেড়েই যাচ্ছে ব্যয়, মানে এক্সপেন্সেস বাড়ছে, ইনকাম বাড়ছে না। এই ব্যয় বেড়ে যাওয়ার কারণ কি? এই যে ব্যয় বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, আপনার আমার প্রত্যেকের এক্সপেন্সেস বাড়ছে, এর কারণ কি? আপনার খরচ বেড়ে যাওয়ার কারণ কি শুধুই মূল্য বৃদ্ধি, মানে জিনিসপত্রের দাম বাড়া, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আপনার ব্যয় বেড়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ এই মূল্য বৃদ্ধি। ডেফিনেটলি জিনিসপত্রের দাম বাড়া একটা সব থেকে বড় কারণ, রিজন। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের দেওয়া তথ্য দাবি করছে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের দেওয়া তথ্য দাবি করছে 2024 সালে গোটা দেশের গড় মূল্যবৃদ্ধির হার প্রায় 5.48%। মানে গত এক বছরে আপনার সংসার খরচ, আপনার আমার সংসার খরচ 5% বেশি বেড়ে গেছে। আপনার ছেলে মেয়ে স্কুলের ফি থেকে বৃদ্ধ বাবা মায়ের ওষুধ, সব কিছুর জন্যই এখন থেকে আপনাকে 5% বেশি টাকা খরচ করতে হবে। শুধু তাই নয়, গত কয়েক বছরে আমাদের জীবনে যুক্ত হয়েছে একের পর এক এসেনশিয়াল খরচ, মানে যা না করলেই নয়। যেমন ধরুন, আগে আপনাকে মোবাইল রিচার্জের জন্য প্রতি মাসে 300 থেকে 400 টাকা খরচ করতে হতো না, যা এখন হচ্ছে নতুন প্ল্যানে। কিন্তু বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের অঙ্গ, সব সময় ফোন খুব গুরুত্বপূর্ণ। তার রিচার্জ বললাম অ্যামাউন্ট, তার উপরে কোম্পানিগুলি বাড়িয়ে দিয়েছে রিচার্জের দাম, যেটা এক্ষুনি বললাম। এর সঙ্গে পাল্লা দিয়ে কম্পিট করছে কি বলুন তো? গ্যাসের দাম, পেট্রোলের দাম, ইউনিট প্রতি বিদ্যুতের দাম, মানে কারেন্ট, ইলেকট্রিসিটি। এতেই টান পড়ছে আমার আপনার পকেটে। ঠিক বললাম? আপনাকে বাড়তি খরচ চালাতেও নিতে হচ্ছে এবার লোন, ব্যাংক থেকে লোন, প্রাইভেট ফিনান্সিয়াল কোম্পানি থেকে লোন। তারা তো রেডি, কিন্তু আমার আপনাকে লোন নিতে হচ্ছে। কেন বললাম? এই লোন ব্যবহার করতে হচ্ছে, তার সঙ্গেও ক্রেডিট কার্ড, যা আমার আপনার প্রত্যেকের আছে। লোনের সঙ্গে ক্রেডিট কার্ডও আমরা ইউজ করছি। সেই ক্রেডিট কার্ডের বিলও কিন্তু চাপছে আমার আপনার উপরেই। তার সঙ্গে যুক্ত হচ্ছে কি? ইন্টারেস্ট। ভাবুন, তাহলে আপনার আয় বাড়েনি, উল্টে বেড়েছে আপনার খরচ, আমারও বেড়েছে। এর জন্য তলানিতে ঠেকেছে আপনাদের সঞ্চয়। আপনারা নিজের সন্তানের পড়াশোনার জন্য কিংবা একটি বাড়ি কেনার জন্য অর্থ সঞ্চয় করতে চাইছেন, সবাই আমরা চাই, কিন্তু পারা যাচ্ছে না। এই টোটাল মার্কেট ভ্যালুর জন্য পারা যাচ্ছে না, কারণ আপনার খরচ, এক্সপেন্সেস দিন দিন বেড়ে যাচ্ছে। আপনার আয় দিয়ে সংসার চালাতে গিয়েও আপনাকে ধার করতে হচ্ছে প্রতি মাসে। আপনি সঞ্চয় করবেন কি করে? আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারছেন না, আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কেননা আপনার কাছে আপনারই করার সঞ্চয় থাকছে না, বেরিয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি শুধু এ রাজ্যে নয়, গোটা দেশেই, আগেও বলেছি, এই একই পরিস্থিতি চলছে। সরকারি তথ্য বলছে, সরকারি তথ্য কিন্তু বলছে 2020-21 অর্থবর্ষে, মানে ফিনান্সিয়াল ইয়ারে, দেশের সঞ্চয়ের পরিমাণ ছিল 23.29 লক্ষ কোটি টাকা, যা 2022-23 অর্থবর্ষে, মানে ফিনান্সিয়াল ইয়ারে, কমে মাত্র 14.16 লক্ষ কোটি টাকা হয়েছে। এর অর্থ একদম জলের মতো পরিষ্কার। বুঝতে পারছেন? আমার আপনার আয়ের থেকে খরচ অনেকটা বেড়ে গেছে, আর এই জন্যই আমাদের কাছে সঞ্চয়ের জন্য কোনো টাকাই আর থাকছে না। যা সঞ্চয় করছি চলে যাচ্ছে বিভিন্ন কারণে। উল্টে নিতে হচ্ছে লোন, কিংবা ব্যবহার করতে হচ্ছে লাস্ট অপশন, ক্রেডিট কার্ড। একটি তথ্য, একটি মেসেজ আমরা আপনাদের সঙ্গে এবার শেয়ার করব। অনেক কিছু শেয়ার করলাম, আপনারা দেখলেন। এবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে আমরা জানাবো। আচ্ছা, যে আয় দিয়ে আপনি সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন, সেই আয়ের উপরেই আপনাকে দিতে হচ্ছে ট্যাক্স।
সবাইকে দিতে হচ্ছে, মানে আমাকে, আপনাকে, যাই আয় করি না কেন তার উপর সংসার চালানোর পাশাপাশি ট্যাক্স গুনতে হচ্ছে। আপনি প্রতিদিন যাই কিনছেন, রান্নার গ্যাস থেকে ওষুধ, সব কিছুতেই দিতে হচ্ছে জিএসটি। জিএসটি বাধ্যতামূলক। এমনকি ধরুন কেন বলছি, সত্যি তো, আপনি সিনেমা দেখতে গিয়ে পপকর্ন কিনছেন, সিনেমা দেখতে গেছেন, আপনার স্ত্রীকে নিয়ে গেছেন, পরিবারকে নিয়ে গেছেন, গার্লফ্রেন্ডকে নিয়ে গেছেন, কিংবা সবাইকে, বন্ধু বান্ধবরা নিয়ে গেছেন, পপকর্ন কিনছেন, সেখানেও দিতে হচ্ছে জিএসটি। এবার কোন দিন হয়তো শুনবেন একটি দিন আসবে, স্কুলে খেতাম আমি, এখন মাঝে মাঝে খাই, আমরা, আপনারা প্রত্যেকেই, অনেকেই হয়তো খেতে ভালোবাসেন, বিশেষ করে মহিলারা, ফুচকার সঙ্গে টক জল। কোন দিন শুনবেন ফুচকা খেতে গিয়েও আপনাকে জিএসটি দিতে হবে। ঠিক শুনেছেন। এতে কি হচ্ছে বলুন তো? এতে ধীরে ধীরে দরিদ্র সীমার নিচে নামছে সাধারণ মানুষ, মানে আমি, আপনি, আমরা প্রত্যেকে। সাধারণ মানুষ মানে আপনারা এই খরচ বেড়ে যাওয়া এবং আয় বৃদ্ধি না হওয়া, ভালো করে শুনুন, খরচ বেড়ে যাওয়া, আয় বৃদ্ধি না হওয়া নিয়ে কি বলছেন, খুব জরুরি এটা আমাদের জানা। আপনাদের কি ভবিষ্যৎ, মধ্যবিত্তের কি ভবিষ্যৎ, সেটা জানতেই এবং আপনাদের জানাটাও ভীষণ দরকারি। কারণ কি বলছে বাংলা, আপনাদের অনুষ্ঠান, মানুষের অনুষ্ঠান। আমরা পৌঁছে গেছিলাম কোথায় বলুন তো? একদম আপনাদের মাঝে, মানে আম জনতার মাঝে। কারণ কি বলছে বাংলার, সবার অনুষ্ঠান বাংলার মানুষের, এটা জানার দরকার। আমরা কথা বলেছি এই সমাজের বিভিন্ন প্রফেশন, পেশার মানুষদের সঙ্গে, যেমন ধরুন শিক্ষক থেকে স্টুডেন্ট, শোরুম ম্যানেজার, মানে দোকানের শোরুম ম্যানেজার থেকে ছোট দোকানদার, কম্প্যারিজনটা বুঝুন, হাউস ওয়াইফ থেকে সাধারণ মানুষ, বিভিন্ন বয়সে। তারা ঠিক কি বললেন, মধ্যবিত্ত ডেফিনেশন এবং ভবিষ্যৎ নিয়ে কি বললেন, তাদের এই স্ট্রাগল, এই কষ্ট, সেটাও শেয়ার করলেন। কিভাবে বললেন, কি বললেন, শুনুন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দক্ষিণ কলকাতার একটি অভিজাত কলেজের শিক্ষিকা, তার সঙ্গে কথা বলবো। ম্যাডাম, আপনাকে স্বাগত। কি বলছে বাংলা এই অনুষ্ঠানে, ট্রাইব টিভি বাংলায়। আপনাকে যদি আমি জিজ্ঞেস করব, আমাদের সমাজে 3 রকম শ্রেণী হয়, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। শিক্ষাক্ষেত্রে আপনি একজন শিক্ষিকা, শিক্ষাক্ষেত্রে মধ্যবিত্তর ক্ষেত্রে বিশেষ করে উচ্চশিক্ষায় তাদের ছেলে মেয়েদের পড়াশুনো করাতে কতটা কষ্ট করে, কতটা স্ট্রাগল হচ্ছে বলে আপনি মনে করছেন? অ্যাকচুয়ালি আচ্ছা, আমার নাম শ্রীপর্ণা বিশ্বাস, আমি নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা বলছি। আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মধ্যবিত্ত সমাজ শিক্ষার ক্ষেত্রে কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে আজকের দিনে। এখন আমরা দেখছি যে আজকের দিনে মানুষের আয় যতটা বাড়া উচিত ততটা বাড়েনি। তার একটা বড় কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানুষ এখন কারেন্টলি আমাদের 5.48% মুদ্রাস্ফীতি, এর হারটা বেশি হওয়ার জন্য মানে যেটা আমাদের প্রকৃত আয়, যেটা রিয়েল ওয়েজ, সেটাও কিন্তু সেভাবে বাড়েনি। যার ফলে সাধারণ মানুষকে কিন্তু বেশি মানে শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে ছেলে মেয়েদের শিক্ষার জন্য অনেক বেশি খরচ করতে হচ্ছে। আয় এদিকে বাড়েনি, অথচ সেই ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ব্যয়টা বাড়ছে, কারণ আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক খরচ বেড়ে গেছে, এডুকেশন এক্সপেন্স অনেক বেশি হয়ে গেছে। বেসরকারি স্কুল বলুন, বেসরকারি কলেজ বলুন, সেখানেও যথেষ্ট পরিমাণে শিক্ষার খরচ বেশি, এবং উচ্চশিক্ষা করতে গেলেও সাধারণ মানুষকে সেক্ষেত্রে মানে বাবা মাকে বিশেষ করে লোন নিতে হচ্ছে। এখন ইএমআইটা যে দিতে হচ্ছে সেটা তো বাধ্যতামূলক, লোনটা নিলে দিতেই হবে, কিন্তু যখন মানুষের আয় বাড়ে না, এবং শুধু তো শিক্ষাক্ষেত্র না, খরচাটা তো অন্য জায়গাতেও হচ্ছে আমাদের, মানে ধরুন আমাদের যে কনজিউমারিজমটাও আমাদের এই সময়ের মধ্যে আমাদের দেখতে হবে যে আমরা এখন মানে হাই কোয়ালিটি লাইফ লিড করতে চাইছি। শুধু আমাদের ধরুন ইজি অ্যাক্সেস টু ক্রেডিট হয়ে গেছে, তারপরে ধরুন ই কমার্স আমাদের একটা বড় জায়গা যেখানে আমাদের খরচা অনেক বেশি হয়ে যাচ্ছে, যার ফলে শিক্ষাক্ষেত্রকে জায়গাটাই কিন্তু একটা সাফার করছে। মানে শিক্ষাক্ষেত্রটাকে বাড়াতে গেলে বা উচ্চশিক্ষা পেতে গেলে কিন্তু এই লোনের চক্করে পড়তেই হচ্ছে, এটা লোন ট্র্যাপে পড়তেই হচ্ছে। তখন বেশ, আমার শেষ প্রশ্ন, তাহলে মধ্যবিত্তর ভবিষ্যৎ কি, রেজলিউশন কি? প্রত্যেক সমস্যার কিন্তু সমাধান আমরা জানি,
এই ক্ষেত্রে পড়াশুনো শিক্ষা তো সব ক্ষেত্রের মানুষের কাছে, মধ্যবিত্ত যে, নিম্নবিত্ত যে, উচ্চবিত্ত যে, তাহলে মধ্যবিত্তর ভবিষ্যৎ কি, এর রেজলিউশন কি? আপনি উচ্চশিক্ষা কি তারা পাবে না, আপনি কি মনে করেন? উচ্চশিক্ষা তো তাকে পেতে হবে, কিন্তু ধরুন আজকে যে একটি ছেলে বা একটি মেয়ের জন্য যদি তার বাবা মা লোন নেয় উচ্চশিক্ষার জন্য, তাহলে সেই তাকে পড়ানো হলো, এবার পড়াবার পর সবাই স্বাভাবিকভাবে ভাববে যে লোনটাকে কোনোভাবে শোধ করতে হবে। লোনটা তো আর মানে লোন ট্র্যাপে পড়ে থাকাটা তো ঠিক নয়। এবারে ভবিষ্যৎটা হচ্ছে যদি আয় না বাড়ে এবং ব্যয় এভাবেই বেড়ে যায় এবং মানুষের সঞ্চয়টাও যদি না সেই জন্য বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী প্রজন্মের ওপর সেই ধাক্কাটা পড়ছে আর কি। যে ধরুন যার জন্য লোন নিয়েছে সে যদি এখন ঠিকমতো পড়াশুনো করে দাঁড়াতে না পারে বা ভালো চাকরি না পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু লোনের একটা বড় অংশের একটা বোঝা তখন মানুষের মধ্যে পড়ে যাবে। তো সেক্ষেত্রে বলা উচিত যে এই যে লোন ব্যাপারটা, এটা তো আমরা জানি ভীষণ মেন্টাল স্ট্রেস ক্রিয়েট করে, মানুষের স্বাভাবিক জীবনকে ভীষণভাবে আঘাত করে, হ্যাম্পার করে। তো সেই জিনিসটা থেকে বেরোতে গেলে আমাদের কিছু মানে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দরকার, বা ধরুন একটা স্মার্ট বাজেট দরকার, যেটা আমরা ফাইন্যান্সিয়াল মানে যেটা ফ্যামিলিতেও করা যেতে পারে, ফ্যামিলি বাজেট করা উচিত। এবং আমাদের এক্সপেন্ডিচার বুঝে করা উচিত। মানে আজকে যখন আমরা খুব ধরুন আজকের দিনে ডিজিটাল এডুকেশন যেখানে হচ্ছে, ডিজিটাল পেমেন্ট যেখানে হচ্ছে, সেখানে এখন খরচ করাটা কোনো সমস্যা নয়। মানে যখনই যা মনে হচ্ছে কিনে ফেলছি, বিকজ আমাদের কাছে এখন অনলাইন পেমেন্ট হয়ে গেছে, ইউপিআই হয়ে গেছে, এসবের জন্য ইজি অ্যাক্সেস টু ক্রেডিট, তার জন্যই কিন্তু আমাদের এত সমস্যা বাড়ছে এবং খরচাটা অনেক বেশি বেড়ে গেছে কম্পেয়ার টু আওয়ার আর্নিং। অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এটার জন্য মূলত আমার মনে হয় দায়ী হচ্ছে যে উচ্চশিক্ষায় বেসরকারি, কারণ বেসরকারি করার ফলে তারা তাদের মুনাফার জন্য অনেক ক্ষেত্রেই ছাত্রদের পড়াশোনার ফি অনেক বাড়িয়ে দিচ্ছে, এটা একটা কারণ হচ্ছে। আর আরেকটা কারণ হচ্ছে যে এমনিতে মুদ্রাস্ফীতি সারা দেশ জুড়েই হচ্ছে, তার একটা প্রভাব কিন্তু আমাদের সব জায়গাতেই পড়ছে। এবার মুদ্রাস্ফীতি হওয়ার ফলে একাধারে আয় কমছে, একাধারে উচ্চশিক্ষা আরও কী বলবো, আরও ব্যয়বহুল হয়ে যাচ্ছে। এই কারণে যেটা হচ্ছে যে একটা অসাম্য তৈরি হচ্ছে। যাদের কাছে টাকা আছে, যারা তথাকথিত উচ্চবিত্ত মানুষ, তারাই ছাত্রদের ভালো জায়গায় পড়াতে ব্যবস্থা করতে পারছেন, তারাই শিক্ষিত হচ্ছে এবং তারাই রোজগার করতে পারছে। এবং যারা সেটা পারছেন না, তাদের ক্ষেত্রে অসুবিধাটা রয়েই যাচ্ছে। আমার মনে হয় লোন একটা অপশান আছে ঠিকই, কিন্তু লোনের ক্ষেত্রে যে সমস্ত লোনদানকারী সংস্থা আছে, ঋণদানকারী সংস্থা আছে, তারা এত রকম বিধিনিষেধ আরোপ করে এবং এত রকম কাগজপত্র চেয়ে পাঠায়, যেটা অনেক সময় একজন ছাত্রের পক্ষে সেটা দেওয়া সম্ভব হয় না, সেগুলো তাদের কাছে নেই। এবং এই লোনের যদি কোনো ক্ষেত্রে লোনের গ্যারেন্টার হিসেবে রাখা হয়, তাহলে সেখানেও একটি অর্থের প্রশ্ন এসে যাচ্ছে, যিনি সেই গ্যারেন্টি দেবেন তাকেও অর্থবান হতে হবে, সেই একটি সমস্যা থাকে। এবং লোন পরিশোধ করব এই টেনশনে তারা অনেক সময় তারপরে পরবর্তী পড়াশোনাটা না করে যে কোনো ধরনের কাজে নিজেকে সংযুক্ত করে নেয়, তার ফলে তাদের আর তার পরবর্তী যে উচ্চশিক্ষা আরও হতে পারতো, সেই জায়গাটা থমকে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে মধ্যবিত্তরা যাবে কোথায়, কি তাদের ভবিষ্যৎ কি, তারা কি উচ্চশিক্ষা পাবে না? এটা সব থেকে বড় প্রশ্ন। একজন শিক্ষক হয়ে মধ্যবিত্ত সমাজের কাছে খুব বড় একটা বার্তা, মেসেজ, মধ্যবিত্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কীভাবে দেখছেন? এখানে সরকারকে এগিয়ে আসতে হবে। আমাদের যেমন পশ্চিমবঙ্গ সরকার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করা হয়েছে, সেখানে তারা কোনো ইন্টারেস্ট ছাড়াই লোন পেতে পারেন, এটা একটা উদ্যোগ, ভালো উদ্যোগ। এছাড়াও এই বেসরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা যাতে তাদের ফিজ এত বেশি না করতে পারে, সেটাকে নিয়ন্ত্রণ করাটাও আমার মনে হয় এটা একটা উল্লেখযোগ্য দিক হতে পারে। অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলার জন্য, থ্যাংক ইউ সো মাচ। কী আর বলবো, লোকেরা বড় লোকেরা আরও গরিব হয়ে যাচ্ছে, আর মিডল ক্লাস তারা লোয়ার মিডল ক্লাস হয়ে যাচ্ছে, আর মিডল ক্লাস মানসিকতা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো যারা আপার মিডল ক্লাস ছিল, তারা মিডল ক্লাসের শ্রেণীতে এসে যাচ্ছে এইভাবে। সেরকম যারা মিডল ক্লাস, তারা লোয়ার মিডল ক্লাসে আসছে, এই আর কি। কারণ জিনিসপত্রের যে রেটে দাম বাড়ছে, সেইভাবে তো ইনকাম বাড়ছে না। এক্স্যাক্টলি, ইনকামটা তার চেয়ে অনেক স্লো রেটে বাড়ছে। তো সেই জন্যে এইটা হচ্ছে। আর তার জন্যে কিছু নতুন ইন্ডাস্ট্রি বা নতুন কাজের কোনো স্কোপ সেরকম তো তৈরি হচ্ছে না। দেখুন, আমাদের এই রোজগারের হিসাবে দেখুন, চলতে গেলে ডেবিট ক্রেডিট আছেই, এবং দেখুন ডেবিট ক্রেডিটের ভেতরে আমাদের আয়ের চেয়ে ব্যয়ের সংখ্যাটা অনেকখানি বেশি দাঁড়িয়ে গেছে, যেহেতু বাজারে দ্রব্যমূল্য হিসাবে। তাতেও আমাদের এইভাবেই চলতে হচ্ছে, নিরুপায়, আমাদের কিছু করণীয় নেই। কারণ আমাদের
আর ব্যয়ের সংখ্যাটা এমন সব জায়গায় গেছে যে আমাদের লোনের উপর চলতে বাধ্য হচ্ছে আমরা। এই পর্যন্ত দেখুন এই সমাজের পরিকাঠামোটা এখনো এই পর্যন্ত দাঁড়িয়ে আছে, এইভাবেই চলতে আছে। এবার ধীরে ধীরে আর্থিক অবস্থা আরো খারাপ হচ্ছে, আমার আপনার আমাদের প্রত্যেকে খারাপ হচ্ছে, আর্থিক অবস্থা কিন্তু খারাপ হচ্ছে, একদম সত্যি কথা। এটা আমরা ডেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেশের মানুষের আর্থিক অবস্থা যে খারাপ হচ্ছে তা বোঝা যাবে বেশ কয়েকটি ইন্ডেক্স দেখলেই। একটি আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল সংস্থা প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের নমুনা নিয়ে তৈরি করে এই ইন্ডেক্স। সেই রিপোর্ট দাবি করছে গোটা দেশে কমছে সুখী মানুষের সংখ্যা। সুখী মানুষের সংখ্যা, আমরা প্রত্যেকে তো সুখী হতে চাই, সংখ্যা কিন্তু কমছে। খুব চিন্তার বিষয়, কনসার্নিং ব্যাপার। ভারতের সাধারণ মানুষের আর্থিক অবস্থার অবনতি এর অন্যতম কারণ। কেন কমছে? আর্থিক অবনতি, আর্থিক অবস্থার অবনতি এর অন্যতম কারণ। 2014 সালে ওয়ার্ল্ড হ্যাপি ইন্ডেক্স র্যাঙ্কিং এ ভারতের মানে ইন্ডিয়ার স্থান ছিল কত বলুন তো? 111। সেখানে 2024-এই মানে এই কত বছর, কয়েকদিন হয়েছে মাত্র 3 বছরে, ওয়ার্ল্ড হ্যাপি ইন্ডেক্স র্যাঙ্কিং হয়েছে 126, মানে 126, মানে আরো নিচে নেমেছে ভারতের অবস্থান। ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স র্যাঙ্কিংয়েও গত 10 বছরে অনেকটাই নিচে নেমেছে ভারতের অবস্থান। আপনারা বুঝতেই পারলেন। 2014 সালে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ছিল 55। সেখানে 2024 সালে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 105, মানে 105। মানে ভারতে অভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে এবং বেড়েছে। আর্থিক অবস্থার অবনতি হয়েছে আমার, আপনার, আমাদের প্রত্যেকের। দেশের সাধারণ মানুষ মানে আপনারা কি কঠিন পরিস্থিতিতে রয়েছেন একবার ভাবুন। আমি, আপনি, আমরা প্রত্যেকে রোজ লড়াই করে সংসার চালাচ্ছি, কি কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা প্রত্যেকে, সেটাই আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। কি বলছে বাংলা আগেই বলেছি, আবারও বলবো, বহুবার বলবো, বলেই যাব, আপনাদের অনুষ্ঠান বাংলার মানুষের পালস বোঝার এবং বোঝানোর অনুষ্ঠান। আশা করি গত পর্ব এবং এই পর্ব নিয়ে মধ্যবিত্ত মানে কি, মধ্যবিত্তর ভবিষ্যৎ কি, আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। এবং যা যা ইনফরমেশন, ডেটা আমরা আপনাদের প্রোভাইড করলাম, দেখালাম, তুলে ধরলাম, আশা করি আপনাদের আগামী দিনে প্ল্যান করে চলতে পারবেন এবং প্ল্যান করে চলার জন্য কি কি করা দরকার বাজেট করে অনেকটাই সাহায্য করবে আমাদের এই দুটি পর্ব। আজ কি বলছে বাংলা এ পর্যন্তই, এভাবেই চলতে থাকবে কি বলছে বাংলা, যা আপনাদের অনুষ্ঠান। আর অন্যান্য সব খবর এবং অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন ট্রাইভ টিভি বাংলা। ভালো থাকবেন।